4 জানুয়ারি 2023 আনুমানিক 10 ঘটিকা থেকে ঘটেছিল। ঘটনার আগে কি হয়েছিল? ঘটনার আগে আমাদের প্রতিবেশী বকরুজ্জামান এবং হুকুমে এবং রবিমের সাথে আমাদের পারিবারিক একটি দ্বন্দ্ব চলছিল জমি জমি। ঘটনাটি আপনার অবস্থান কোথায় ছিল? আমি আমার পিতা আবু কালামকে নিয়ে আমাদের বাজারে যে দোকান ছিল ভাইব্রেন মেশিনারিজ, সেখানে যাচ্ছিলাম মোটরসাইকেলে করে। তখন বিবাদী গফুর মিয়া বকরুজ্জামান এবং গফুর মিয়া তারা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের আক্রমণ চালায়। আপনি কি আদালতকে বলতে পারবেন তারা কি অস্ত্র নিয়ে আক্রমণ করে? জি স্যার, অস্করুনি সাহেব উনি রামদা দিয়ে আমার পিতার ডান পাশে মাথা আঘাত করে। রবি মিয়া একটি লাঠি দিয়ে আমার পিতার পিছনে আঘাত করে। আপনি তখন কি করেছিলেন? আমি তখন আমার পিতাকে যখন ওরা বাড়ি করলো তখন উনি পড়ে যাওয়ার পর ওনাকে নিয়ে যাওয়া হসপিটালের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম এবং আশেপাশে প্রতিবেশী যারা ছিল তারা এসে করেছিল। প্রমাণ করছে যে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে সংঘটিত হয়েছে। বাড়ির পিতা নিরীহ অবস্থায় বাজার যাওয়ার পথে নৃশংস মামলা স্বীকার করেন। বিপক্ষে আইনজীবী, আপনি কি PW1 কেস প্রসিকিউশন করতে চান? ধন্যবাদ আদালত। আচ্ছা, আপনি তো মৃত আবু কালামের পুত্র। জি স্যার। আপনি এফআইআর বলেছেন যে আপনি আর আপনার পিতা মোটরসাইকেল করে ঘটনাস্থলে পৌঁছান, এটা কি সত্য? জি। তাহলে ঘটনাস্থলে কেন মোটর বাইক এর কোনো আলামত পাওয়া যায়নি, কিংবা পুলিশ রিপোর্টে কোনো বাইক নিয়ে কোনো কথা উঠে আসেনি? পুলিশ রিপোর্ট আমাদের যে চার্জশিট ছিল সেখানে পুলিশ মেনশন করেছে যে আমাদের এখানে মোটরসাইকেলে আমি আমার পিতা যাচ্ছিলাম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, অধিকাংশ তারা যে 161 জবানবন্দি দিয়েছেন সেখানে মোটরসাইকেলের কোনো উল্লেখ, কোনো আলামত সেখানে পাওয়া যায়নি। তাহলে আপনারা তো পরিকল্পনা করে এসেছিলেন, কারণ জানতে পেরেছিলেন সেলিম আর গফুর মিয়া তারা কুকুর মিয়ার বাড়ির সামনে জমিতে কাজ করছেন। আপনারা ঝগড়ার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যাতে তাদের সঙ্গে ঝগড়া বাঁধাতে পারেন। না, এটাই তো হয় না, এরকম তো হয় না। পরিকল্পিত ছিল না, আমরা তো যাচ্ছিলাম আমাদের দোকানে, সেই মধ্যে তারা প্রাথমিক চালাবে। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, তারা অ্যাকচুয়ালি হেঁটে এসেছিলেন এবং তারা কোনো মোটরসাইকেল সেখানে নিয়ে আসেনি। এটা তাদের বিভ্রান্তিমূলক একটি অসত্য একটি বয়ান, যেগুলো জবানবন্দিতে রয়েছে। আপনি তো সাক্ষীকে তাকে বিব্রত করছেন, মিথ্যা তথ্য দ্বারা আমরা না দেওয়া। মাই লর্ড, এফআইআর উল্লেখ করা হয়েছে তাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং তিনি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। তাহলে যদি রড দিয়ে মারা হয় এবং তাকে লাঠি দিয়ে পেটানো হয় এবং 4 থেকে 5 জনের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে কোনো জখমের ব্যতীত অন্য কোনো কিছু হওয়ার কথা, কিন্তু মারাত্মক জখম হওয়ার কথা, যেখানে 4 থেকে 5 জনের রড দিয়ে পিটিয়েছে। তাই অসত্য ঘটনা। রাষ্ট্রপক্ষের আইনজীবী উপদেশ হওয়ার জন্য আমি প্রসিকিউশনের উইটনেস ওমর মাসুদ মিয়াকে আদালতে উপস্থাপনের জন্য অনুরোধ করতাম। সত্য গোপন করিব না। আপনার নাম মাসুদ মিয়া, আপনার মৃত ব্যক্তি নাম আমার দুলাভাই। আপনি ঘটনাস্থলে কোথায় বসেছেন? ঘটনার দিন আমি ঘটনাস্থলের থেকে প্রায় 10 থেকে 15 হাত দূর গেছিলাম। আপনি ঘটনা কি করছিলেন? আমার পিতা জমি কৃষি কাজ করার জন্য আমি যাইতেছিলাম। আপনি ঘটনাস্থলে কিভাবে আসেন? ঘটনাস্থলে আমি দৈনন্দিন দিনতে যাই, সাইডটা এমনি আমার কাশি আর মাথায় লুঙ্গি ছিল, এটা নিয়ে আমি যাইতেছিলাম। তো আপনি কি দেখেছিলেন? আমি দেখেছি যে আমি যখন হেঁটে হেঁটে গেছি তখন কিছু লোক সেলিম, তারপর গফুর, তারপরে রবি মিয়া, এরা সবাই আরো কিছুজন মিলা খালি ভেড়া ছিল, এরা সবাই মোটরসাইকেলে আসুন এরা আয়া দাঁড়িয়েছিলেন। তারপরে আমার সেই বাগিনা এবং আমার সেই বংশামাই এরা মোটরসাইকেল যখন আসলুন তখন হেগরে রাস্তাটা রোধ করে, হেরা রোধ করার পরে হেরা এদিকে গফুর মিয়া আর ওইটা এদিকে সেলিম, এরা দুজন হেগর পিছনে রামদলা বাইকেরা এরা কৌতল শুরু করে আমার দুলা ভাই এরকম মাথা বরাবর। তখন গফুর মিয়া যখন মাথা বরাবর তো কামারে, তখনই এর দেখা এর বুঝতেই গফুর মিয়া আবার ঠিকই দেখা দিই আবার তো কামারে পর আমার দুলা ভাই রক্তাক্ত অবস্থায় দুটো গেছে মাটিতে, এবং এর পাশাপাশি এরা দুজন মারছে। তখন এটা দেখা বাকি যারা ছিল রবি মিয়া, তারপরে হালি হেরা হেরা সবার হাতে লাঠি ছিল, হেরা লাঠি দিয়া মাথা বরাবর শরীরে আমার বাগিনা এবং আমার বন্ধা মাইরে ফিরেছে। তো ব্যক্তি আবু কালাম আপনার দুলা ভাই, আপনি ঘটনাস্থলে পাঠানোর চেষ্টা করেন? আমি গেছুন কেমন করে হেরা দুজন আমার রামদাও দিয়া আমার তারা করছে, তারা করার পর আমি আমার জানবাফানের লেখা দিকে একটা নালা ছিল, আমার পাশে উত্তর দিকে একটা নালা ছিল, এটার মধ্যে আমি জাপানের আমি আমার জীবন বাঁচানোর লেখা দিকে আমি জাফাইয়া করি নালা ছিল। তাদের মধ্যে কি কোনো শত্রুতা ছিল? শত্রুতা তীব্র শত্রুতা ছিল, হেরা খুবই শত্রুতা ছিল। হেরা যখন করছে এখন মিত্রে জমি জমা নিয়ে বহু আগে ছিল, বহু শত্রুতা ছিল। আপনি কি বাদীকে চিনতে না? চিন্তা না, আমরা এগুলো খেলাধুলা করছি, মাঠে ছোট বাচ্চা খেলাধুলা করছি, আমার পাশে বাসা আমি ছিল না, অবশ্যই চিনি আমার পাশে বাসা। ধন্যবাদ। এবং PW1 মাসুদ মিয়া যে বক্তব্য এবং পুলিশ কত 161 বক্তব্য, তার মধ্যে আমরা কোনো ধরনের বৈষয়িক বিষয় দেখতে পাই না। এবং তিনি যে রামদার কথা বলছিলেন সেই রামদাকে কিন্তু পরবর্তী জব্দ করা হয় এবং পুলিশের চাকরিতে সেখানে জব্দ তারিখে রামদার কথা পুলিশ উল্লেখ করে। ধন্যবাদ। আপনি প্রসিকিউশন করতে চান?
My lord, আমি এখন প্লেন্টিভ উইটনেস নাম্বার 2 কে ক্রস এক্সামিনেশন করবো। আচ্ছা, আপনার নাম তো মাসুদ। ও, একটু বলুন তো ঘটনার সময় আসলে আপনি কি করছিলেন? আমি তো মনে করলাম যে আমি আমার জমির যে চাষাবাস করি এটা চাইতেছিলাম, চাষবাস তখন লিখে। নাকি ঘটনাটা এমন আপনারা পুরো পরিকল্পিতভাবে সেখানে সবাই ওপেতে ছিলেন, আপনারা আগে থেকে জানতেন সেখানে সেলিম এবং গফুর তারা জমিতে কাজ করবে, আর এই মুহূর্তে আপনার বোন জামাই আর আপনার ভাগিনা তারা চলে আসেন, আর তাদের দু পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং সম্পূর্ণ আপনাদের সাজানো গোছানো নাটক, আমার ক্লায়েন্টদেরকে নির্দোষ ক্লায়েন্টদেরকে ফাঁসানোর একটা পরিকল্পনা। এটা কেন করলেন আপনি? এটা তো হওয়ারই কথা না। হ্যাগোর মধ্যে তো আমরা ভাষামুখী, হ্যাগোর মধ্যে তো পূর্ব বিরোধ আগে যে চলতেছিল, আমরা যেটা জানি এটা এলাকা সবাই জানে, তা আমরা এটা ভাষামুখী। আর আমি তো সাধারণভাবে আমার যে প্রত্যেকদিনের যে কাজটা, হুজুর আমার যে প্রত্যেকদিনের কাজটা যে আমি প্রত্যেকদিন কৃষি কাজ করতে লেগে যাই, আমি তো এই সময় লেগেছিলাম, এটি পরিকল্পনা হইব কেন জানি। আচ্ছা বলুন তো, আসামি আপনার ভাগিনা বন্ধু মেয়েকে যখন আক্রমণ করে আপনার ভাষ্য মতে, তখন এটা ঘটনাটা ঘটতে কত মিনিট সময় নেয়? দেখুন আসলে এমন একটা পরিস্থিতিতে ঘটনাটা ঘটে গেছে, আমরা তো আর জানতাম না এমন কিছু হইব। আমার হাতে তো তখন কোনো সময় দেওয়ার মতো ঘড়ি টড়ি কিছু ছিল না, আমি ঠিক মতো বলতে পারি না। কারণ যখন দেখছি এরা মারামারি করতেছে এবং মারতেছে, আর আমি যখন বাঁচিয়ে দেখেছি আমার যখন তারা করলো, আমি তো নামের মধ্যে দিয়ে হাত দিয়ে পড়ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে কেউ সেখান দিয়ে পারাপার হয়নি বা সেখান দিয়ে যাতায়াত করেনি মেলা হচ্ছে। এটা তো আমি বই নিয়ে কিছু যাতায়াত করে নাই। আমি যখন স্বাভাবিক অবস্থায় দেখেছিলাম তখন দুই একটা দোকান খোলা ছিল, এদিকে মানুষ চলাচল করতেছিল। কিন্তু ঘটনাটা এরকম ঘটে গেছে যে যখনই এরা মারামারি শুরু হইলো, এরা তোপ দিল, তখন আশেপাশে আমি দেখছি মানুষজন সবাই দৌড়াই গেছে। যাওয়ার পরে আমার যখন তারাটা করলো, আমি তো নামকে ভাব দিছি, তখন আমার জানার মধ্যে দুই রকমই সামনে গেছে, একটা আইসে এরকম কিছু একটা হইব, কারণ আমি তো ঘুমি নাই দিকে দাঁড়াইয়া। তারপরে জনমুখী কোনো জায়গাতে এই ঘটনার কোনো উল্লেখ নেই যে সেখানে জাম হয়ে গেছে, পোস্টে রাখা পড়েছে, ইভেন তাদের কোনো প্রত্যক্ষদর্শী কোনো ভয়ানক কোনো লিপিবদ্ধ করা হয়নি। কিন্তু তিনি বলেছেন এক জায়গায় সেলিম আবু তাহমি কোপ মেরেছে। তিনি একটু আগে তিনি বলেছেন, তিনি একটু আগে অস্বীকার করেছেন। আপনি 20 মিনিট আগে জেরা করতেছেন, হোয়াট মিসিং হতে পারে, কিন্তু তার জবানবন্দিতে কথাটা ছিল না, তিনি শুনেছেন, আপনি সে কথা বলেছেন যে তার জবানবন্দি দিয়েছেন 161 এর কোথাও নেই মাইলর। আর প্রসিকিউশন আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে এবং আমার সাক্ষীদের ঘুরাচ্ছে আমাদের। আমি যেগুলো সত্য রিলেভেন্ট ফ্যাক্ট এবং সত্য ঘটনা। আচ্ছা, আপনি তো দেখেছেন যে সেলিম আবু তাহমিকে কোপ মেরেছে, বলুন তো কোন হাতে কোপ মেরেছে? তো বুক মারছে, তখন ঘটনাটা এমন সময় ঘটে গেছে, সবকিছু তো তারা ঘটনা হয়ে গেছে, আমি তো আসলে ঠিক মতো খেয়াল ওই ডান হাতে ওই বোক মানুষ তো ডান হাতে হইলো, ডান হাতে পয়েন্ট হতে পারে। এখানে বলা হয়েছে সেলিম তাকে ডান হাতে, তার ভাষ্য মতে ডান হাতে কোপ দিয়েছে, কিন্তু আমার যিনি অভিযুক্ত সেলিম তিনি বাঁ হাতে। আমি মহামান্য আদালতের কাছে মৃত আবুল কালামের স্ত্রী হ্যাঁ মোসাম্মদ খেলার এবং কেজি চাষাবাদের জন্য অনুমতি চাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ হেনা বেগম। দেখতে মৃত আবুল কালাম আপনার কি হয়? আমি হয় আসামিদেরকে কি আপনি চিনেন? হচ্ছে নিত লগে বাড়ি আসামিদের সাথে কি আপনাদের কোনো বিরোধ ছিল? ছিল অনেক আগে থেকে ছিল, জমি জমা কাজ ছিল। তারপর যেদিন সব ঘটনা হয়েছে সেদিন সকালে জমি কাটা নিয়ে আমার স্বামীর সাথে ওগুলো মারামারি হয়েছে, কথা কাজা হয়েছে। তারপরে ওরা জায়গায় হুমকি দিয়ে চলে গেছে যে আমার স্বামী রেখে মারা দেবো। তারপর দোকানে যাওয়ার সময় আমার পোলা আর আমার স্বামী রেখে গাড়ি থেকে ফালাইয়া রাস্তার মধ্যে মারা গেছে, আর ছেলেদের জখম করে গেছে। তো ঘটনার আগে সকালে যখন মাটি কাটা নিয়ে আপনার স্বামীর সাথে ঝগড়া হয়, আপনি তখন কোথায় ছিলেন? মাটি কাটার সময় মাটি কাটার সময় তো লগে গেছিলাম। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? ওই সময় বাড়ি গেছে। আপনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন? আমি ছিলাম খবর পাওয়ার সাথে সাথে। কখন গিয়েছেন? আমার খবর দিছে, তারপরে আমি গেছি। আপনি গিয়ে কি দেখতে পান? দেখছি যে আমার ছেলে যখন, আবার স্বামীও যখন হয়ে আছে, রক্তারক্তি অবস্থা। তারপরে কি করেন? তারপরে আমার স্বামীর নিয়ে আমি হাসপাতালে গেছি। হাসপাতালে ডাক্তার কি বলেছিল আপনাদের? গেছি, তারপরে হইতেছে যে অতিরিক্ত যখন হচ্ছে, অতিরিক্ত রক্ত বেড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে করতেছে যে আমার স্বামী মারা গেছে। তারপরে নিয়ে আসছি, তারপরে কি আর তারপরে দাফন করা হয়েছে। দ্যাটস অল ইউর মনে হয়। আপনি হেনা বেগম? হ্যাঁ, আপনি তো ঘটনার সময় বাড়ি ছিলেন, তার মানে আপনি ঘটনাটা নিজের চোখে দেখেন। কিন্তু শুনছি। ইউর অনার পয়েন্ট টু বি নোটেড, শি ইজ আ হেয়ারসাই উইটনেস। আপনার ভাষা মতে আপনি আসামিদেরকে দেখেননি, না, তবে শুনছি মানুষের ইয়েতে যে হেরাই মারছিল, কিন্তু আপনি নিজের চোখে দেখেন। না দেখি। এরপর আপনি যখন গেলেন তখন যে কি দেখলেন? গিয়ে দেখলাম যে আমার স্বামী রক্তারক্তি হয়ে আমার সাথে করে আছে, আমার ছেলেও যখন হয়ে আছে। তারপর আপনি তাদেরকে নিয়ে হসপিটালে গেলেন। হ্যাঁ, কি দিয়ে গেলেন? সিএনজি দিয়ে। কে গেলেন? প্রথমে আমি আর আমার স্বামী গেছি, আমার স্বামী আর আমার অ্যাক্সিডেন্টে উঠাই দিছে, তারপরে উঠাই দিছে আমার ছেলে, উঠাই দিছে আমার ছেলে। তারপরে হচ্ছে আমার যে ভাইয়ের বউ, ওরা পরে সিএনজিতে আসছে। আপনার ছেলে তো নিজেই করেছিল, কিভাবে ভালো? আমার ছেলে উঠাইছে, আমার ভাইয়ের বউ ছিল, সবাই তখন চিলাকালা দেখা, সবাই আসছে, এলাকাবাসীও উঠাইছে তারে। পয়েন্ট টু বি নোটেড, ইউর অনার, সোহাগ মিয়া তার পয়েন্টে বলেছেন তিনি নিজের সাথে গিয়েছিলেন, কিন্তু তার মা বলছেন যে সে তার স্বামীকে তাও তো সাথে নিয়ে গেছিল, কিন্তু আগে আমাকে পাঠাই দিছে, তারপরে হেরাই গেছে। আমি তো কই না যে হেরা একবারও যায় নাই, আগে আমাকে পাঠাইছে, তারপরে সবাই গেছে। একসাথে তো জানি।
ফাঁকটা উপস্থিত হওয়ার জন্য আপনার নাম শরীফ আক্তার এই টিভি দাম করা আপনার কি হয় আমার দুলাভাই ঘটনাটা ঘটেছে বাড়িতে সকালবেলা আবার কই থাকবো আপনি ঘটনাস্থলে কিভাবে পৌঁছেন ওমার কিসির কাছে শুনেছি শুনে তো দিয়ে গেলাম আর দেখি ঘুমা ঘুমি কারা ছিল এখানে এই যে হেরা ছিল বউ ছিল না হেরা ছিল আমি একজন ছিল আপনাদেরকে আগে থেকে চিনতেন হ্যাঁ আমার গাড়ি আমার লোক মেয়েরা আপনি ঘটনাস্থলে কি দেখেন মোবাইলে ফেলছে হালাই রেখে মাথার মধ্যে বাড়ি দিছে রড দিয়া হেঁটে দিছে কূপ দিছে রোগটা রুটি এরপরে যে হেওয়া ছিল সুয়াগ নিয়ে আছে তারা ঘটনাস্থল ত্যাগ করে কখন? গভর্নমেন্ট সত্যাগ করে কোনো কইতে পারবো না আমি শিক্ষার সঙ্গে দৌড় দিছি হেরা খুনাখুনি করতেছে আমি শিক্ষা দিছি হেরা আমার দৌড় দাও উঠায় বয় দেখাইছে শিক্ষার সঙ্গে না করতে আগে না আসতে আপনি তখন কি করছিলেন শিক্ষা দিছি রক্তা রুটি দিকে আসামিকে যাওয়ার সময় কিছু বলেছিল কাউকে আপনি না কিছু কয় নাই খালি আমার ভয় দেখাইছে শিক্ষা না করার জন্য কিন্তু একটা রামদা ফলাই গেছে কোথায় ফেলা গেছিলেন আপনার রামদা ফলাই ছিল না ভালো একটা রাস্তা আছে ওখানে আপনারা সেটা কি করছিলেন সেটা আপনারা গিয়েছিলেন আপনারা না তা কইতে পারবো না স্যার কিন্তু আমি জানি আমার স্বামী কইলো যে ওটা রামদা করে পুলিশ নিয়ে গেছে তিনি যে রামদাকে কথা উল্লেখ করেছিলেন পুলিশ তার যত তারিখে সেই রামদাকে রাস্তা পাশ করতে উদ্ধার করেছে এবং পুলিশ তার যত তারিখে ধাওয়া করেছে এবং আসামি 161 মানে জবানবন্দি শেষ আসামি একদম সময় করতেছে শেষ কোনো ধরনের বসে দেখছি আমরা পাই নাই আমি উইটনেসকে ক্রস করতে আচ্ছা আপনার এখানে যে জবানবন্দি আপনি দিয়েছেন আদালতের সামনে সেখানে আপনি স্বীকার করে নিয়েছেন যে হামজা বেগম ঘটনাস্থলে ছিলেন না এটা তো আসছে পরে আমি তো বলতে এখানে তিনি 161 দিন জবানবন্দি দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছেন তারা এখানে ছিলেন এবং তারা এই সংঘর্ষের সময় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন কিন্তু তিনি একটু আগে তিনি বলেছেন তিনি আমাদের বেগম ছিলেন না তার মানে আমরা তিনি বললেন যে আপনারা বেগম উপস্থিত ছিলেন না ইজ দ্য লিডিং and your honor defense has the right to ask the leading question and it's a reasonable question I think our prosecution যিনি আছেন লাইনের prosecution where তিনি এটা জানেন ভালো করে my lord আমি হামিদা বেগমের জন্য এখানে প্রিয় এলআই উপস্থাপন করছি কারণ যিনি প্রত্যক্ষদর্শী হিসাবে এখানে সাক্ষ্য দিচ্ছেন তিনি এখানে স্বীকার করে নিয়েছেন হামিদা বেগম সেখানে ছিলেন না যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি শুধুমাত্র তার নিজের কাল্পনিক তিনি চিন্তা ভাবনা থেকে তিনি এই সব বক্তব্য নিয়ে রাখছেন কেন সকালবেলা ঝগড়া গেছে সেটা তো জানি তথ্য কত তিনি দিতে পারেননি সকালবেলা ঝগড়া গেছে কত সবাই জানে আচ্ছা আপনি তো ঘটনা শুরু করেছেন 161 এ কোনো কিছু দেখেননি আপনি শুধু দেখেছেন ডিরেক্ট এন্ট্রি নিয়েছেন যখন গফর সেলিম তারা আঘাত করে তার মানে আপনি তো এর আগে কিছুই দেখেননি চোখে না দেখলে ঝগড়া শুনিনি কি মনে করেছেন ঝগড়া তো শুনেছি পয়েন্ট নোটেড বাই লর্ড তিনি এর আগের ঘটনা কোনো কিছু দেখেননি এবং এখানে আমাদের যে বিষয়টা সেটা হলো এখানে আমাদের রিজনেবল ডাউট রয়েছে যে সেখানে এর আগে কি ঘটনা ঘটেছে কারণ এখানে কোনো সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো তথ্যপত্র তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না এখানে ছিলেন না আপনার কথার সঙ্গে আপনার জন্মদিন কোনো মিল নেই তার মানে আপনি যে কথা বলছেন কোথায় আসছিলাম না কোথায় আসছিলাম না কোন দেখি কারণ আপনি এর আগে কোনো কিছু শুনেন মাত্র তো কোনো সকালবেলা ঝগড়া হয়েছে এটা শুনেছি এরপরে ঝগড়ার পরে 10 টাকা শুনে মারামারি হয়েছে তখনও হেরাই আসছিল পয়েন্ট নোটেড বাই লর্ড এটা হেয়ারছে তিনি শুনেছিলেন তার কাছ থেকে তিনি ঘটনা বিশেষ সম্পর্কে তিনি 10টা ঘটনা শুনেন তিনি 8টা ঘটনা শুনেছেন 10টা ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন এটা তার জবানবন্দি তিনি বলেছেন দুইটা ঘটনা তিনি বলেছেন তিনি যে কথা বলেছেন তার আগে কি হয়েছে বা এর আগের ঘটনা সেখানে অবশ্য বস্তুর নামে তিনি এখানে সুনির্দিষ্ট তথ্যপত্র তিনি জানেন না দ্যাটস অল লর্ড আসামির পক্ষ কি নিজস্ব সাক্ষ্য উপস্থাপন করতে চান ইয়েস মাই লর্ড থ্যাংক ইউ মাই লর্ড আমরা এখন আবেদন জানাচ্ছি আদালতের কাছে আমাদের ডিফেন্স উইটনেস নাম্বার 1 যিনি রয়েছেন সেলিম মিয়া তাকে তিনি অভিযুক্ত যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য গোপন করিব মাই লর্ড আমার এখানে পুরো লাইনেট যে লয়ার রয়েছেন তিনি এটা পরিচালনা করবেন আমি ওর মধ্যে থেকে আবেদন করছি আপনার নাম সোহাগ মিয়া সেলিম মিয়া ঘটনা দিন সকালে আপনি কোথায় ছিলেন আমি এবং আমার ভাই আমরা সরিষাকে দুইখানে মাটি ছিলাম পানি দিচ্ছিলাম এবং আগাছা পরিষ্কার করতেছিলাম সোহাগ এবং তাকে তাকে আগে থেকে ওখানে উপস্থিত ছিল না ওইখানে ওনারা ছিল না ওনারা কখন আসলো আমি আর আমার ভাই ওই সময় তো মাঠের আগাছা পরিষ্কার করতেছিলাম ওনারা রাস্তা দিয়ে হাইটা যেতেছে তো আমাদের দেখা ওনারা দাঁড়ানোর পর আমাদের অকথ্য ভাষায় গালাগালি করতেছে এক পর্যায়ে গিয়ে গালাগালির পরে আমাদের উপরে আক্রমণ করে এবং আমরা তার প্রতিহত করি কি দিয়ে আক্রমণ করে আমাদের কাছে দিয়ে আক্রমণ করি প্রথমে কি আক্রমণ করে প্রথমে সোহাগ এবং সোহাগের বাবা আমাদের আক্রমণ করে আমরা ওইটা ঢাকায় দিকে নিয়ে আমরা ওনাদের প্রতিহত করি আপনি কিভাবে নিজেকে বাঁচালেন আমি ওনারা আমাদের ইয়া করতেছিল উঠতেছিল তখন আমি ওনার হাত ধরে সরাইছি তখন নিজেকে রক্ষা করা নিয়ে ওনার একটা কুপ লেগেছে মাথার কোন পাশে কোপ লাগে ডান পাশে কুপ লাগা কাজী আপনি কি বাম হাত দিয়ে মেরেছেন হ্যাঁ দ্যাটস অল আপনার নাম সেলিম মিয়া বিবাদী আপনার কি আসল সোহাগ মিয়াকে আপনি চিনে রাখেন হ্যাঁ চিনি আমার এলাকায় তিনি আর তার সেদিন আপনাদের এখানে কেন দিয়েছেন ওনারা ওনাদের কাজে যাইতেছিল
তো আমাদের দেখে আমরা দাঁড়াইছে এবং আমাদের অকথ্য ভাবে কারণ তুমি নোটেড ওনারা আমাদের কাজে যাচ্ছিল ওনারা তখন মোটরসাইকেল প্লে করে বাপ বেটা তাদের 10টা বাজে তাদের ড্রাইভার মেশিনারিতে যাচ্ছিল তারা তাদের কাজে যাচ্ছিল যেটা তিনিও স্বীকার করতে তারা কাজে যাচ্ছিল তারা তাদের কাজে যাচ্ছিল আমরা তাদের কত কেন তারা তো হাইটা দেখেছে তারা কাজে যাচ্ছিল কিন্তু মোটরসাইকেল যাচ্ছিল কিন্তু তারা তাদের কত কেন করলেন আমরা তো তাদের করি নাই তারা আমাদের দেখে দাঁড়াইছে এবং আমাদের অকথ্য ভাষায় গালাগালি করছে। তাহলে আপনার কথা বুঝলেন তারা আপনাদের উদ্দেশ্যে আসেন তারা আপনাদের কাজে যাচ্ছে সকাল 8টা বাজে কোনো ঝগড়া হয়েছিল আপনাদের সাথে তাদের হ্যাঁ ঝগড়া হয়েছিল তো ওই ঝগড়া যেই খেতে হয়েছিল সেই খেতে কোন পাশে যে মাঠে হয়েছিল আপনারা সকাল 8টা বাজে সেই মাঠে ছিলেন 10টা বাজে এই মাঠে চলে আসলেন কেন অবজেকশন মাই লর্ড প্রসিকিউশন যিনি আমার অভিযুক্ত এক নম্বরে রয়েছেন তাকে বিভ্রান্ত করছেন কারণ ঘটনাটা সকালে ঘটেছিল এবং সেটা বাড়ির পাশে জমিতে হচ্ছিল এবং তাদের যে জমি আপনি জেনে থাকবেন হয়তোবা যেটা উল্লেখিত রয়েছে তারা অনেক জমির মালিক এবং তাদের অনেক জমিতে কৃষি আবাদি কাজ চলে এবং তখন কৃষি আবাদের সময় জানুয়ারি মাস তখন এই কারণে তারা ওখানে তাদের জমিতে কাজ করতে আসে এটার সঙ্গে পূর্বের ঘটনার কোনো সংযুক্ত নাই অবশ্যই এবার সংযুক্ত আছে এবং সেই ক্ষেত্রে বাড়ির পাশে সকাল 8টা বাজে তাদের মধ্যে ঝগড়া হয় যেটা তিনিও স্বীকার করে দিলেন যে হ্যাঁ 8টা বাজে ঝগড়া হয়েছিল ওইখানে আবার তিনি স্বীকার করে দিলেন যে তারা তাদের কাজে যাচ্ছে তো তিনি 8টা বাজে সেই 10টা বাজে খেতে এখানে কেন উপস্থিত 2 ঘন্টার মধ্যে ইউরোনা বিবাদীর কথার সাথে এক্সামিনেশন উপস্থিত কথা এক্সামিনেশনের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না। তিনি এখানে বললেন যে তারা তাদের উদ্দেশ্যে এখানে এসেছে কিন্তু তিনি বললেন তারা তাদের উদ্দেশ্যে আসে তারা কাজে যাচ্ছিল এবং সকাল 8টা বাজে সেখানে ঝগড়া হয়েছে তিনি সেটাও স্বীকার করলেন তিনি ওইখান থেকে 2 ঘন্টার মধ্যে এই ক্ষেত্রে উপস্থিত হয়ে গেলেন অবজেকশন ইওর অনার প্রসিকিউশন অলরেডি এটা উল্লেখ করেছেন যে তারাও ঝগড়ার পরে তারাও কাজে যাচ্ছিলেন এখানে আমার ক্লায়েন্ট যে রয়েছেন অভিযুক্ত তিনিও তার কাজে যাওয়ার তার রাইট আছে এবং প্রসিকিউশন এভাবে খুশি করতে পারে না ইউরোনা ওনার সাথে সেলিমিয়া কিছু জিজ্ঞাসা করার নেই সেলিমিয়া বক্তব্যে তিনি সত্য স্বীকার করে দিয়েছিলেন যে তারা তাদের কাজে যাচ্ছিলেন এবং তারা সেখানে পত্র করেন ইউরোনা ঘটনাটি হচ্ছে সকাল 8টা বাজে যখন তাদের ভিতরে দ্বন্দ্ব হয় পরবর্তী তারা 10টা বাজে প্রসিকিউশন বারবার বলছে তারা পত্র করেছে কিন্তু এখানে সেলিমিয়া কোনোভাবে এখানে উল্লেখ করেননি যে তিনি সেখানে পত্র করেছেন বরং যারা বাদী রয়েছেন তারা তাদের অকথ্য ভাষায় গালাগালি করে ইউরোনা আমার সেলিমিয়া কিছু বলার নেই তবে ঘটনা এটাই হচ্ছে যে সকাল 8টা বাজে যখন তাদের ভিতরে ঝগড়া হয় 10টা বাজে তারা বিবাদীর কথা অনুযায়ী যখন তারা তাদের কাজে যাচ্ছিলেন যেটা বিবাদী বললেন যার পথে তাদেরকে সেখানে অবরোধ করা হয় এবং অবরোধ করে সেখানে উক্ত এই হত্যাটি ঘটনা হয় সংঘটিত করা হয় যেখানে তারা উভয় উপস্থিত ছিল ইওর অনার আমরা ডিফেন্স উইটনেস নাম্বার 2 উপনিয়াকে সাক্ষ্য প্রদানের জন্য অনুমতি প্রার্থনা করছি আপনার নাম কি আমার নাম কবিতা। আচ্ছা আপনি পুলিশের কাছে 161 একটা জবানবন্দি দিয়েছেন আপনি কি সেই ঘটনা স্বীকার করেন নাকি অস্বীকার করেন আমি অস্বীকার করি। পয়েন্ট নোটেড বাই লর্ড উপনিয়া যিনি 161 এর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি সেটা এখন অস্বীকার করছেন এবং পুরোপুরি কোর্টের সামনে তিনি করছেন আপনাকে কি পুলিশের কাছে জবানবন্দি দেওয়ার জন্য কোনো ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে বাদীপক্ষে সোহাগ নিয়ে আমরা ভয় দেখাচ্ছিল। পয়েন্ট নোটেড বাই লর্ড সোহাগ মিয়া যিনি উইটনেস রয়েছেন হুকুম মিয়া তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন ভয়ভীতি প্রদর্শন করার কি করে আপনাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন আমার বাড়ির লোকজনকে আটকে রাখছিল। পয়েন্ট নোটেড বাই লর্ড সাক্ষীকে সেখানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং যার ফলে তিনি 161 এ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন তাহলে সত্যি ঘটনাটি কি আপনি মাননীয় আদালতের সামনে বলতে পারবেন হ্যাঁ কিছু বলেন সেলিম আর হচ্ছে গফুর হচ্ছে বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় যে জমি আছে শোষেকে ওখানে হচ্ছে মেশিন দিয়ে পানি দিতেছিল আর দুজন আগাছা হচ্ছে পরিষ্কার করতেছিল তো তখন হচ্ছে ওই রাস্তা ওখানে হচ্ছে পাশের রাস্তা দিয়ে হচ্ছে সোহাগ আর হচ্ছে তার বাবা হচ্ছে যাচ্ছিল ওদেরকে দেখে হচ্ছে ওখানে দাঁড়ায় হচ্ছে ওদেরকে অকাত্য হচ্ছে গালাগালি করে পরে গালাগালির এক পর্যায়ে হচ্ছে খুব রাগান্বিত হয়ে যায় হাতাহাতি হওয়ার পর সোহাগের বাবা হচ্ছে রাগান্বিত হচ্ছে সেলিমের হচ্ছে কি হচ্ছে আঘাত করতে যায় তখন সেলিম হচ্ছে আত্মরক্ষায় নিজের রক্ষা করার জন্য সোহাগের পিতা হচ্ছে আঘাত করে। মাননীয় আদালত তাহলে এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে অভিযুক্ত সেলিম মিয়া গফুর মিয়া তারা আক্রমণ করেননি তাদের কাউকে তিনি এখানে উল্লেখ করেননি আমি তখন পাশে আসলো রান্না করতেছিল সকালে ইউরোনা এটা হোস্টেল বিজনেস আমি এভিডেন্স অ্যাক্সেস অনুযায়ী তাকে প্রসিকিউশন করার অনুমতি প্রার্থনা করছি আপনার নাম খবর নিয়ে ঘটনাস্থল ঘটনা আপনি কোথায় ছিলেন আমার বাড়ির পাশে আছে আমরা পানি তখন কোথায় যাচ্ছিলেন আপনি কোথায় যাচ্ছিলেন তারা প্রতিদিন সকালবেলা তাদের হচ্ছে বাজারের দোকানে কাজে যায়। তারা কাজেই যাচ্ছে হ্যাঁ ইউরোনা তাদের কাজেই যাচ্ছে তারা এখানে ইন্টেনশনালি আসে নাই আপনি সেখানে কি দেখেছেন আমি দেখেছিলাম হচ্ছে সেলিম আর গফুর হচ্ছে শোষে খেতে কাজ করতেছে তো সোহাগের তার বাপ হচ্ছে যাওয়ার সময় হচ্ছে তাদেরকে দেখে হচ্ছে দাঁড়ায় হচ্ছে গালাগালি করে তারপর এক পর্যায়ে হচ্ছে মারামারি হয় মারামারিতে গিয়ে হচ্ছে সোহাগের পিতা হচ্ছে সেলিমের উপরে হামলা করে সেই হামলা প্রতিরক্ষা করতে গিয়ে সেলিম হচ্ছে আবার নিজের আত্মরক্ষে হামলা করে এটি হচ্ছে মারামারি হয়েছে খুনা খুনি হচ্ছে তারা যখন আসছিল ভালোই তারা হাতে কিছু ছিল না কিছু ছিল না পয়েন্ট টু বি নোটেড তিনি বলেছিলেন যে তারা কাজে দিয়ে কাজ করতেছিল এবং তাদেরকে আক্রমণের উদ্দেশ্যে আসছে আক্রমণের উদ্দেশ্যে খালি হাতে কেউ আসে কিনা এটা আমার জানার ইচ্ছা তাদের হাতে কিছু ছিল না আমি অনেক খেয়াল করতে দেখি তাদের হাতে কিছু ছিল তাদের হাতে কিছু ছিল না তারা তো খেতে কাজ করতেছিল ইউরোনা তাদের উভয় বক্তব্যের ভিতরে কন্ট্রাডিকশন সেলিম বলেছেন যে তার হাতে কাস্তে ছিল কিন্তু যদিও তার আমদে ছিল কিন্তু রামদাস ছিল তিনি বলেছেন কাস্তে ছিল তিনি বলেছেন কিছু ছিল না তাদের ডিফেন্স কাউন্সিলের উইটনেস তাদের নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন এগুলো তাদের নিজেদের
অভিযুক্ত তিনি বারবার বলেছিলেন তারা এখানে কাজ করতেছিলেন এবং তারা কাজকে নিয়ে কাজ করতেছিলেন কিন্তু তারা সমস্যা করতেছিলেন। এখানে তার বক্তব্য পুরোপুরিভাবে সেটার সঙ্গে মিলে যায় এবং এখানে তিনি উইটনেস রয়েছেন, তিনি একথা স্বীকার করছেন যে সেখানে কোনো রামদাস ছিল না, কাস্তের আঘাত ছিল। এখানে তো তিনি স্বীকার করে নিয়েছেন যে কাস্তে সেখানে ছিল। তিনি স্বীকার করেন ইউরোনা ডিফেন্স কাউন্সিল মিথ্যা কথা বলছেন। তিনি মাত্র বলেছিলেন যে তাদের হাতে কিছু ছিল না বাদী থাকে, তিনি বলছিলেন যে ছিল তো বিরানি থাকে ইউরোনা এই উইটনেস এই বৈশাখ উইটনেস তিনি বলছেন যে তাদের হাতে কিছু ছিল না, প্রসিকিউশন বলছে তিনি বলছে ছিল, এটা কিভাবে হয় ইউরোনা? এবং বিরোধী বলছে যে তার হাতে কাস্তে ছিল। ইউরোনা দে বোথ আর কন্ট্রাডিকশন। এখানে বোঝাতে চেয়েছেন অভিযুক্ত সেলিম মিয়ার হাতে সেখানে কাজ ছিল এবং তারা তখন রেখে কাজ করে এক পর্যায়ে তারা যখন উত্তেজিত হয়ে যায় আবুল কালাম সোহাগ মিয়া তারা সেই কাজটা উঠায় এবং কাজটা দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং তার পরিপ্রেক্ষিতে এই ঘটনার সৃষ্টি হয়। আমি তো এটাই বলছি, বলতেছেন না। ঘটনাস্থলে হচ্ছে সেলিম আর গফুর। ছিল না না। আপনি ছিলেন না, আমি তো ছিলাম, আমি তো দেখছি। পরে এসেছেন নাকি? না, আমি তো আমার বাড়ির পাশে ছিলাম না। তাহলে আপনি হ্যাঁ। হ্যাঁ আমরা ছিলাম না, আপনি তো জিজ্ঞেস করতে কিন্তু পারেন। আপনি ছিলেন আমি তো এই কোন ছিলাম না, আমি তো দেখছি। পয়েন্ট টু নোট কিন্তু আপনি কিন্তু আপনি ভিতরে ছিল না আমি তো দেখছি বলতেছি। আপনি না থাকতে দেখবেন কিভাবে? খুনাখুনি কি মারামারি যখন করছে আমি তো মারামারি করি না, তুই দেখছি দাঁড়ায়। এখানে তিনি সাক্ষী রয়েছেন, তিনি বোঝাতে চেয়েছেন মারামারির সঙ্গে ইউরোনা সাক্ষী কি বোঝাতে চাইছেন? সাক্ষী কি বোঝাতে দিন ইউরোনা? প্রসিকিউশন কেন বোঝাবে? ডিফেন্স কাউন্সিল কেন বোঝাবে ইউরোনা? উইটনেসকে বিভ্রান্ত করা হচ্ছে। উইটনেসকে বিভ্রান্ত করা হচ্ছে না ইউরোনা। উইটনেস 161 এর স্বীকারোক্তি দিলেন, আপনি কার হয়ে 161 স্বীকারোক্তি দিয়েছিলেন? 161 পুলিশের নিকট কার হয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন? সোহাগ মিয়া। সোহাগ মিয়া কথা। এখন আপনার ভয় নেই? না, এখন তো আমি কোর্টে দাঁড়াবো। এখন ভয় নেই কেন? পুলিশ আছে এখানে এই জন্য? না, মামান্য যারা সাহেব উনি আমাকে সেফটি দিবে। পুলিশ আপনাকে সেফটি দিত না? না, পুলিশ ইউরোনা আপনি এখানে আসার সময় আপনাকে রিক্সা ভাড়া দিয়েছিলেন? না। দিবা রিক্সা ভাড়া দেয়নি? ইউরোনা অবজেকশন। সরি ইউরোনা, তাদের নিজেদের উইটনেসের ভিতরে প্রচুর কন্ট্রাডিকশন এবং তার নিজের ইনফরমেশন সে কয়েকবার চেঞ্জ করেছে। 161 চেঞ্জ করেছে, এক্সামিনেশন অফ উইটনেস চেঞ্জ করেছে, প্রসিকিউশন আবার চেঞ্জ করেছে। রিস্টোরি ফেক উইটনেস ইউরোনা। সরি ইউরোনা, PW1 PW3 এবং PW4 উভয়ের 161 এর জবানবন্দি এবং তাদের এক্সামিনেশন অফ চিফ এবং ক্রস এক্সামিনেশনে তাদের জবানবন্দির ভিতরে তেমন কোনো ধরনের বৈশিষ্ট্য দেখা যায়নি। একজন PW2 উপমিয়া যিনি হোস্টেল লিস্টে উপস্থিত হয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল তার এক্সামিনেশন অফ চিফ এবং ক্রস এক্সামিনেশনের সাথে তার বক্তব্যের কোনো মিল নেই এবং 161 তো দূরেই গেল, সেটা তো ইউরোনা সবকিছুই জানে না। এবং আমাদের শরীফা আক্তার ঘটনাস্থলে দেখেছিলেন যে রামদারি রাস্তার পাশে ফেলানো হয়েছিল, সেই রামদারি পরবর্তীতে পুলিশ জব্দ করেছে এবং এফআইআর এর জব্দ তালিকা পুলিশ সেটি উল্লেখ করেছে যে রামদা ঘটনাস্থলের থেকে জব্দ করা হয়েছিল, যেটা নালা ঘটনাস্থলে পানিতে পড়েছে। এবং পরবর্তীতে যখন তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় রনার, সেখানেও ডাক্তার এটা উল্লেখ করেন যে তার আসার আগেই আমি মাননীয় আদালতকে পোস্টমর্টম রিপোর্টটা শুনতে যাচ্ছি, যেটা ডাক্তার বলেছিলেন ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হেমোরেজ এন্ড শক রেজাল্টিং ফ্রম অ্যাবোভ মেনশনড ইনজুরিজ। ইউর অনার, অ্যাবোভ মেনশনড ইনজুরিজ পূর্বের আঘাতের ফলে হুইচ আর অ্যান্টেমর্টাম এন্ড সুইসাইডাল ইন নেচার, পূর্বের আঘাতের কারণে তিনি মারা যান ইউর অনার। এবং পরবর্তীতে এই ঘটনার পরে বিবাদীগণ উক্ত ঘটনা থেকে বাঁচার জন্য একটি কাউন্টার মামলা করেন, যেটা সিআর মামলা। সেখানে আদালত পিবিআইকে তদন্ত দেওয়া এবং সেই কাউন্টার মামলা পিবিআই যে চার্জশিট রিপোর্ট হয় ইউর অনার, সেখানেও পিবিআই রিপোর্টে পুলিশ ক্লিয়ারলি উল্লেখ করেছিলেন যে ঘটনাস্থলের দিন মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদেরকে হত্যা করা হয়, যেটা আমি ইউর অনার আদালতে সাবমিট করবো, যেটা পিবিআই পুলিশ রিপোর্টেও সেটা উল্লেখ করা আছে ইউর অনার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা দেখতে পাই যে উক্ত দিন ঘটনাটি উক্ত হত্যাকাণ্ডটি ঘটানো হয় এবং ইউর অনার সেখানে 302 মার্ডার 34 কমন ইন্টেনশন, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট এট দ্য কমন ইন্টেনশন এন্ড সেকশন 149 এবং 149 অফ দ্য পেনাল কোড আনলফুল অ্যাসেম্বলি ইউর অনার। তারা 8 জনের অধিক 8 জন সেখানে উপস্থিত ছিল এবং আনলফুল অ্যাসেম্বলি প্রত্যেক সদস্য এক ইন্টেনশন অপরাধ করতে থাকলে তারা সকলেও সেখানে সমানভাবে দায়ী এবং তাদেরকে ভয় দেখানো হয়েছিল 323 এবং 506 সেখানে উপস্থিত। তো ইউর অনার সেকশন 34, সেকশন 149 এবং সেকশন 302 আসামি 1 নং থেকে 8 নং আসামি প্রত্যেকেই ঘটনাস্থলে কমন ইন্টেনশন উপস্থিত ছিল এবং যেটা 161 বলা আছে আঘাত করে যখন সেলিম মিয়া নিচে পড়ে যায়, 161 সকল বলেছেন যে আঘাত করার ফলে যখন সোহাগ মিয়ার পিতা আবুল কালাম পড়ে যায় তখন তাদেরকে নিচে আবার আঘাত করা হয়। এই প্রমাণ করে যে হত্যা নিশ্চিত করার জন্য তাকে নিচে ফেলানোর পর আবার তারপরে আঘাত করা হয় ইউর অনার। সো আমরা পেনাল কোডের সেকশন 34 এন্ড 302 এর অধীনে প্রত্যেক বিবাদীগণের ফাঁসি চাই এবং আশা করি যে আদালত তাদেরকে 302 এর অধীনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন এবং সমাজকে এটি একটি শিক্ষা দিবেন যে অপরাধ করলে কেউ পার পেতে পারে না ইউর অনার। আমি এগুলো আমার শেষ করছি। দ্যাটস অল। মাননীয় বিচারক মহোদয়, আমি বিনীতভাবে উপস্থাপন করছি যে এই মামলায় অভিযোগ পক্ষ প্রসিকিউশন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা একটু প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা বিয়ন্ড রিজনেবল ডাউট। এখানে সন্দেহের অবকাশ কোনোভাবেই হয়নি এবং সন্দেহ সেখানে রয়ে গেছে। তাদের ভাষ্যমতে কিছু বৈসাদৃশ্য তুলে ধরা হচ্ছে, বিশেষ করে এটা প্রমাণিত হয়ে গেছে যে হামেদা বেগম প্রিয় গ্যালারি পাই এবং যারা এখানে সাক্ষী এসেছিলেন তারা স্বীকার করে নিয়েছেন তিনি সেখানে ছিলেন না। প্রসিকিউশন তার ফাইনাল আর্গুমেন্টে তিনি আবার দাবি করছেন হামেদা বেগম সেখানে ছিলেন। তেমনিভাবে রবি, জিলু, হেলিম, আব্দুল হাই তারাও এখানে এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এই কারণে তাদেরকে প্রিয় গ্যালারি পাই গ্র্যান্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রথমত মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করছে যে ঘটনাটি সম্পূর্ণভাবে আত্মরক্ষার পরিপ্রেক্ষিতে ঘটেছে। আমার মক্কেল সেলিম মিয়া প্রথমে আক্রমণের শিকার হয়েছেন এবং তাকে পরিচিত করা হয়েছে, উত্তেজিত করা হয়েছে এবং নিজের জীবন ও নিরাপত্তা রক্ষার জন্য তিনি বাধ্য হয়ে প্রতিরোধ করেছেন।
এখানে তিনি যা কিছু ব্যবহার করেছেন তাই তার বিরুদ্ধে আমার অভিযোগ আইনি থেকে এগুলো টিকতে পারে না, বরং তিনি সেলফ ডিফেন্সে উক্ত কাজ ঘটিয়েছেন। এখানে প্রসিকিউশন কোনো মোটিভ, কোনো ইন্টেনশন এগুলো প্রমাণ করতে পারেনি, যার দ্বারা বোঝা যায় অভিযুক্ত কোনো রকমের মোটিভ ছাড়াই এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা এখানে ঘটেনি। দ্বিতীয়ত, অভিযোগ পক্ষ মামলার মূল উপাদানগুলো প্রমাণ করতে পারেনি, বিশেষ করে রান্না থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট এবং কোনো রকমের রিপোর্ট এখন পর্যন্ত তারা দায়ের করতে পারেনি, যার দ্বারা এটা প্রমাণিত হয় যে সেলিম মিয়াই তিনি এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন। এবং তা থেকে কোনো রক্তের উপত্য, কোনো রকমের উপাদান আইডেন্টিফাই করা হয়নি, যেগুলো কোনো রিপোর্টও পাওয়া যায়নি। এবং তাদের যে প্রসিকিউশনের সাক্ষ্যগুলো ছিল, সাক্ষ্যগুলো পরস্পর বিরোধী ছিল, যেটা এফআইআর এবং 161 তাদের জবানবন্দি ছিল তার সঙ্গে অস্পষ্ট ছিল, অমিল ছিল এবং অবিশ্বাস্য ছিল। ফৌজদারি মামলার প্রমাণের মানদণ্ডগুলো প্রুভড বিয়ন্ড রিজনেবল ডাউট, অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হবে, কিন্তু এখানে সন্দেহ রয়ে গেছে এবং সেটা খুব ভালোভাবে রয়ে গেছে এবং যেটা পরিষ্কার করা সম্ভব হয়নি। তৃতীয়ত, মাননীয় আদালত অবগত আছেন যে ফৌজদারি আইনের একটি চূড়ান্ত নীতি হলো let 100% guilty persons escape rather than a single innocent person should be suffer। এর মধ্য দিয়ে আমাদের এখানে যেহেতু রিজনেবল ডাউট রয়েছে, এখানে অভিযুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে আনিত যে অপরাধ চার্জ প্রসিকিউশন করে রয়েছে 302, সেটা এখানে নির্দ্বিধায় এটা অ্যাপ্লিকেবল নয় এবং এর কাছ থেকে আমরা যথাযথ আদালতের কাছ থেকে আমরা যথাযথ রেমেডি আশা করছি এবং বিজ্ঞ আদালত অবশ্যই সেই রেমেডি অভিযুক্তদের প্রতি দিবেন। অতএব মাননীয় বিচারক মহোদয়, অভিযোগ পক্ষ তাদের মামলা প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং আমরা তাদের 302-এর যে ক্লেমটা রয়েছে সেটা অস্বীকার করছি এবং সেটা ঘটনাটি আত্মহত্যার পরিপ্রেক্ষিতে সংঘটিত এবং সেটা কোনো মতেই মার্ডার নয় এবং আমার মক্কেল সন্দেহের সুবিধা পাওয়ার যোগ্য, তাই বিজ্ঞ আবেদন করছি আমার মক্কেলকে অভিযোগ করতে সম্মানজনকভাবে অবহিত করা হোক। ধন্যবাদ। ঘটনার ভিত্তিতে এবং জিআর মামলার পুলিশের সকল তথ্য প্রমাণ যাচাই প্রসিকিউশন এবং লার্নেড ডিফেন্স কাউন্সিল যুক্তিতর্ক এবং প্রমাণ বিবেচনা করিয়া ইহা প্রমাণিত হইল যে উক্ত বিবাদী দল দ্বারা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে। দণ্ডবিধির 1860 সালের 304 ধারার অধীনে অনধিক 10 বছরের কারাদণ্ড এবং অনধিক 10,000-এর অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। হামেদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হলো। গফুরকে ধারা 326-এর 5 বছর এবং 5,000-এর অর্থদণ্ড দেওয়া হলো। আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো।